নমস্কার, রাহি বাংলা থেকে আমি সুভাষিস। আপনারা দেখছেন ইতিমধ্যে সারা ভারতবর্ষে একটা মন্দির থেকে টাকা পয়সা লুট চুরির ধান্দা চলছে। কারা করছে, কে করছে, যতই এগোনো যাচ্ছে ততই বিজেপি এর মধ্যে জড়িয়ে পড়ছে। তৃণমূলের এক সময় চুরির ঘটনা ছিল অন্যরকম। বিজেপির যারা হিন্দুত্বের কথা বলেন, যারা মন্দির ঠাকুরের কথা নিয়ে আপনাদের সামনে এসেছেন, তারা দেখুন চুরির ঘটনায় জড়িয়ে পড়ছেন নানা রকম ভাবে। তারা তাদের যাদের নাম আসছে তারা কিন্তু বিজেপির কোনো না কোনো অংশে তারা জড়িত। যেমন ধরুন, এই আমাদের উত্তরপ্রদেশের বিখ্যাত মন্দির রাম মন্দির, তার জন্য বিপ্লব ঘটিয়ে দিয়েছিল সেই বিজেপি বা আরএসএস। সেখান থেকে তিনি সেটাকে সাফাই করে বলছেন মন্দিরের পয়সা হিন্দুদের পয়সা, হিন্দুরা চুরি করেছে, তাতে অন্যজনের বলার কি আছে। অদ্ভুত যুক্তি। ভারতবর্ষের চুরিকে তিনি সার্টিফাই করে যাচ্ছেন। হিন্দুরা চুরি করলে চুরি নয়, হিন্দুরা চুরি করতে পারে। অদ্ভুত তাদের সার্টিফাই। দেখুন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এক অন্ধকার রাজনীতি নেমে এসেছে। আমরা সেই ব্যাপারে খুবই শঙ্কিত। যে বুলডোজার দিয়ে সেই রাজনীতি শুরু হয়েছিল, যদিও এই মুহূর্তে দাঁড়িয়ে কোর্টের বিভিন্ন কোর্টের বিভিন্ন অবজেকশন বা স্থগিতাদেশ আছে, তবুও বলতে হবে পশ্চিমবঙ্গের রাজনীতিতেও একটা কালো দিন যেন ঘনিয়ে আসছে। যে বিপুল মানুষ বিজেপিকে সমর্থন করে ভোট দিয়েছিলেন, সেই মানুষ এক মাসের মধ্যে, এটা কোথাও দেখতে পাবেন না, কোনো রাজ্যে হয়েছে কি আমি জানি না, কোনো দেশে হয়েছে কি, একটা সরকারের বিরুদ্ধে এক মাসের মধ্যেই জনগণ সেই সরকারকে আবার ভোটে যাওয়ার জন্য কথা বলছেন। মানে সেই সরকারকে পছন্দ করছেন না। হ্যাঁ, হতে পারে একটা মিনিমাম মানুষ, কিন্তু এরকম কখনো কোন এরকম। অতএব বিজেপির পক্ষ যে খুব একটা সুখকর, বিজেপি যে কোনো একটা ভালো জায়গায় নেই এটা পরিষ্কার। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ভালো জায়গায় নেই, তার অ্যাটিটিউড দেখলেই বোঝা যায়। কারণ তার অ্যাটিটিউড দেখলেই বোঝা যায়। কারণ হচ্ছে তিনি সংসদে বা আমাদের বিধানসভা ভবনে তিনি যে ভাষায় কথা বলছেন, যে অ্যাটিটিউডে কথা বলছেন, ভাষা বলবো না, যে অ্যাটিটিউডে কথা বলছেন, তাতে দাঁড়িয়ে তিনি একটা বিরোধী পক্ষের, আমরা মমতা ব্যানার্জিকে বারবার বলতাম বিরোধী পক্ষের আসনে বসে আছেন। তার যে কথাবার্তা, তার যে অ্যাটিটিউড, আমাদের শুভেন্দু বাবু সেই জায়গা থেকে বেরোতে পারছেন না। এটা কিন্তু দেখার ব্যাপার। তিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার এটা অবশ্যই দেখা দরকার। ফিরে আসে সেই মন্দির চুরি, যেখানে ভারতের বিজেপিরই প্রার্থী রত্না দেবনাথ, যেটা প্রথম দিকে বলছিলাম, সেই রত্না দেবনাথের স্বামী, এটা আপনারা সকলেই দেখেছেন, সন্ময় ভট্টাচার্যের অডিও ক্লিপে ধরা পড়েছে যে রত্না দেবের স্বামী নাকি সেই মন্দিরের ট্রাস্টের কথা বলছেন, সেই ট্রাস্টির টাকা নিয়ে নেওয়ার কথা বলছেন। সেই কোনো ব্যক্তির মন্দির, কোনো ব্যক্তির বাড়ির মন্দির, সেই বাড়ির মন্দিরে তিনি ট্রাস্টি বানাবেন। এটা আমাদের তৃণমূলের আমলেও দেখেছি। একমাত্র দেখেছি বামপন্থীরা এই মন্দির মসজিদের মধ্যে ঢুকতে চায় না। বিজেপি তৃণমূল মন্দির মসজিদের মধ্যে আছেটা কি বলেন তো? এরকম কেন ঢুকে পড়েন মন্দির মসজিদে? প্রচুর যে অর্থের এবং অনিয়মের জায়গা রয়েছে, এবং সেটা হয়, সেটা বিভিন্ন বিভিন্ন মন্দির মসজিদের দিকে তাকালেই বুঝতে পারবেন। আমি সেই রত্না দেবনাথের দিকে আসি, যিনি একজন সাধারণ মহিলা ছিলেন, যিনি কিছুই বুঝতেন না, যিনি একসময় অমিত শাহের দৌড়ের গোড়ায় পড়েছিলেন একটু দেখা পাওয়ার জন্য, যিনি পরবর্তী সময়ে বিজেপি পার্টিতে জয়েন করেন, সাংসদ হিসেবে বিজেপি পার্টিতে জয়েন করেন এবং এমএলএ হিসেবে জয়ী হন। এবং সেই জয়ীর কারণ তিনি বলেছিলেন যে তার মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবেন। অবশ্যই সাধুবাদ জানিয়েছিলাম আমরা। বিচার ছিনিয়ে আনার জন্য লড়াই করছেন, এমএলএ জায়গা পেয়েছেন, জিতেছেন, কিন্তু বিচার এখনো অধরা। এবং আমাদের ভিডিওতে দেখতে পাবেন, সেখানে দেয়া আছে তিনি এক সময় হাহুতাশ করছেন যে সিবিআই তো এই অবস্থা, এই রাজ্যে তো বিজেপি সরকার, কেন্দ্রে বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার। তাহলে যারা ডবল ইঞ্জিনের সরকারের কথা বলেন, তাহলে সেই বিচার কেন আগাচ্ছে না? আমি এদিকে যাব না, কারণ শুধু মনে করিয়ে দিতে চাইছি কতগুলো কথা। আমি সেই মন্দিরের মধ্যে ঢুকবো। সেই দেবনাথের স্ত্রী পরবর্তীকালে হয়ে গেলেন, তার স্বামীকে দিয়ে এই কাজটি করালেন। দেবনাথ, রত্না দেবীর নাম জড়িয়ে গেল, শেখর বাবু তার স্বামী, তার নাম জড়িয়ে গেল। তিনি বলছেন ওই মন্দিরের যা টাকা পয়সা, তার নাকি আবার গোনাও হবে রত্না দেবনাথের বাড়িতে। অদ্ভুত ব্যাপার। টাকা একজনের মন্দিরে তিনি বাড়ির মধ্যে পূজা করে, ওরে এরকম আপনারা দেখবেন যে অনেক বাড়িতে এইসব পাবলিক ফান্ড নেওয়ার জন্য মন্দির খুলে দিয়েছেন। বাড়ির দরজায় দরজায় অনেক বাড়িতে দেখবেন এই মন্দির খুলে দিয়েছেন, তারা দর্শনের জন্য নয়। তার ঘাটে মূর্তি আছে, আবার কেউ কেউ দেখবেন বাড়ির বাইরে ওই দরজা খুলে দিয়েছেন।
সকলের জন্য। উদ্দেশ্যটা পরিষ্কার, এটা নিয়ে আমাদের কিছু বলারও নেই, যদিও কিছু করার নেই, এটা পাবলিক বুঝবেন। কিন্তু এই যে মন্দির যে উদ্দেশ্যে তিনি করেছিলেন, সেই উদ্দেশ্য এখন হাতছাড়া হওয়ার পথে। কারণ এখন বিজেপি সেই মন্দিরে থাবা মেরেছে এবং সেই টাকা ভাগ করার অংশ দেওয়ার কথা বলছে, বাকিটা বিজেপির পকেটে যাবে। এখন কথা হলো, এই যে টাকা, এই যে মন্দির, ব্যক্তিগত মন্দিরে এরকম একজন সাধারণ মানুষ কিভাবে ক্ষমতার দ্বন্দ্বে কি করতে পারেন। এবং শুধু তাই নয়, এই খবর যখন প্রচারিত হয়েছে, সন্ময় বাবুর অডিও যখন চতুর্দিকে প্রচার হয়ে গেছে, তিনি তার উপর আরো একটা হুমকি জারি করেছেন যে তিনি নাকি তার নাকি আর একটা মূর্তি আছে, যে মূর্তি আমরা এখনো দেখিনি। যাই হোক, আমরা দেখতে চাইবো তিনি তার মূর্তি দেখান, কি কি মূর্তি আছে। এক মূর্তি তো তিনি যখন আন্দোলনের সময় একরকম মায়ের স্নেহ দেখিয়েছিলেন, পরবর্তী সময়ে তিনি রাজনীতিতে এসেছেন এবং মানুষকে বুঝিয়েছেন যে তিনি মৃত্যু প্রতিবাদের যে বিচার চাইতে যাচ্ছেন। পরবর্তীতে তার আর এক মূর্তি দেখছি, রাজনীতির মূর্তি দেখলাম, এখন রণহুঙ্কারী এক মূর্তি। আমরা কোন পথে? একটা সাধারণ মানুষ রাজনীতির আঙিনে পা রাখার সাথে সাথে তার রণহুঙ্কার শুরু হয়ে যাচ্ছে। ভালো থাকবেন। জানি না কি হবে। রত্না দেবীর যে পার্টিতে বিলং করেন, সেই বিজেপি পার্টি ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন বা কোনো আদৌ ব্যবস্থা নেবেন কিনা সেটা পার্টি বুঝবে। তবুও শ্রমিক বাবু যে কথাগুলো বলেন, বাস্তবে দেখা যাচ্ছে সেই কথাগুলো মিলছে না। বাবু চেষ্টা করছেন তার দলকে যাতে উচ্ছৃঙ্খল না হয়ে পড়ে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা দেখা যাচ্ছে না। আর একটা খবরে আসি মহুয়া মিত্রকে নিয়ে। মহুয়া মিত্রকে আপনারা জানেন, তৃণমূলের সাংসদ, এখনো তৃণমূলে আছেন। তার বাড়িতে ডিম ছোড়া হয়েছে। ভাববেন না এই ডিম ছোড়াটা, আচ্ছা বলুন তো, এই মহুয়া মিত্রর বিরুদ্ধে অভিযোগটা কি? তাহলে তো আমরা কোনোদিন তার অভিযোগের কথা শুনিনি। তাহলে তাকে ডিম ছুটতে গেলেন কেন? তাহলে কি এই ডিম ছোড়ার পেছনে বিজেপির কোনো মস্তিষ্ক রয়েছে, কোনো পরিচালিত অঙ্ক রয়েছে? দেওয়া যাচ্ছে না। যদি নাই থাকবে তাহলে পুলিশ এত নিষ্ক্রিয় কেন? একজন এমপিকে ডিম ছুটছেন, পাবলিক অঙ্ক না যদি পরিচালিত করে তাহলে কি করে এটা সম্ভব? আর পুলিশ নিষ্ক্রিয় হয়ে আছে, এটা তো আরো ভাবার বিষয়। তাহলে রাজনৈতিক হাত না থাকলে পুলিশ তো নিষ্ক্রিয় হওয়ার কথা না। পুলিশ তো এমনিতে নিষ্ক্রিয় থাকে না। নাকি মহুয়া মিত্র বিজেপিতে যোগ দেননি বলে তার বাড়িতে এই সেই হঠকারী সিদ্ধান্ত? জানি না আপনারা কিভাবে দেখছেন ব্যাপারটা, আপনারা কিভাবে ভাবছেন। তৃণমূলের তো কিছু ভালো লোক নিশ্চয়ই আছে, ভালো তৃণমূল আমি বলছি না ওই অঙ্কে, দু চারজন যারা অন্তত তাদের নামে আমি করাপশনের গল্পগুলো দেখিনি। আমরা দেখেছি নাকি মহুয়া মিত্রের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা বা শয়ে শয়ে কোটি টাকা, কোথাও করাপশনের গল্প তো আসেনি। তাহলে কেন এটা একটা অসাংবিধানিক কাজ। এইটা যারা করছেন, যারা ডিম ছুটছেন, তারা কখনো সাধারণ মানুষ হতে পারেন না। সাধারণ মানুষ এত উত্তেজিত নয়। আমরাও সাধারণ মানুষদের মধ্যে আছি, কই তারা তো সবাইকে তাদের ডিম ছুটছে না। যারা আজকে ডিম ছুটছেন, যারা পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে একদম ধ্বংস করে দিচ্ছেন, পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থায় যারা রয়েছেন, বিজেপি সরকার রয়েছেন, আমি তাদের বলবো, শুভেন্দু অধিকারীকে বলবো, আপনি এগুলোর ব্যবস্থা করুন। আর জন্য যারা ডিম ছুটছেন, তারা যদি বিজেপি করেন, তাহলে বলবো তারা একটু না শ্রমিক বাবুর কথাবার্তাগুলো শুনুন। প্রত্যেকদিন একটু করে শ্রমিক বাবুর কথা শুনুন, তাহলে আপনাদের উপকারে লাগবে। ভালো থাকবেন। নমস্কার। রাই বাংলা দেখতে থাকুন, পারলে শেয়ার করুন।